মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামে সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনের রূপ পায় বাংলা সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধ্যেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও কমলা বুড়ির জঙ্গল। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ, গল্পটির কলমে সুকান্ত দাস, প্রধান চরিত্রে তারানাথ, জীবন আর গোবিন্দ। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও কমলা বুড়ির জঙ্গল। বাকি লোকেরা গ্রামের পথ ধরে সামনের দিকে এগিয়ে চলেছিল। আমিও তাদের সঙ্গে চলতে লাগলাম। আমার সঙ্গে গোবিন্দ ছিল। গোবিন্দ কিন্তু বারবার বলছিল, সন্ধে পেরিয়ে গেছে, যারা এসেছিল তারা কিন্তু আমাদের গ্রামে যাবে বলে মনে হয় না। আরে তুমি এত চিন্তা করছো কেন? আমরা দুজন রয়েছি, তাছাড়া আমাদের সঙ্গে আরেকজনও রয়েছে। এই নিত্যানন্দ, এত ভয় পাওয়ার কি আছে বলো তো? এতই যখন ভয়, তাহলে 1 গ্রাম দূরের হ্রদ দেখতে গিয়েছিলেই বা কেন? আসলে ঠাকুর মশাই, সমস্ত ব্যাপারটা আপনি জানেন না, তাই এই সব কিছু বলছেন। এই রথের রাতের দিন আমাদের এই গ্রামের পথে এক বিপদ ঘুরে বেড়ায়। সে কথা আপনাকে আগে বলা উচিত ছিল। যত সব বাজে কথা তোর, যা হয়েছে তা তো আজ থেকে অনেক বছর আগে হয়েছে। হ্যাঁ, তারপরে এতগুলো রথযাত্রার দিন কেটে গেল, কই কিছু তো হয়নি। কিছু হয়নি তার মানে তো এটা নয় যে কিছু হবে না। যদি কিছু হয়, বাকি লোকেরা তো এক্ষুনি সামনের দিকে ওই মুকুন্দপুরের পথ ধরবে। আমাদের 4 জনকে একা একা যেতে হবে ওই সামনের জঙ্গলের মাঝের পথ দিয়ে। বাকিরা সঙ্গে থাকলেও কেমন যেন একটা মনে হচ্ছে, সেটা আর বলতে পারছি না। তবে চলো। জঙ্গলের মাঝে পথ কোথায়? এই যে পথে আমরা হেঁটে এসেছি সেই পথটাই তো। জঙ্গল তো খুব বেশি নয়। যেটুকু জঙ্গল আছে ওটুকু তো ওই পথেই সবচেয়ে বড় বিপদ ঠাকুর মশাই। জীবন আমাদের সামনে এগিয়ে এলো। একটা ঠান্ডা হাওয়া মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে। দুজনের হাতে 2টো হ্যারিকেন জ্বলছে।
একটা গোবিন্দর হাতে, একটা নিত্যানন্দের হাতে। আমরা দুজনে পাশাপাশি হেঁটে চলেছি। এমন সময় হঠাৎ করে শোঁ শোঁ করে হাওয়া বইতে লাগলো মাথার উপর দিয়ে, আর সেই হাওয়াতেই কাপড় উঠতে লাগলো। সে প্রবল হাওয়া। এমন হাওয়া দেওয়ার কথা কিন্তু এখন নয়। এতক্ষণ ধরে মেঘের ডাক শুরু করে হাওয়া দিচ্ছিল, সেটা খুব একটা বেশি নয়। হাওয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গোবিন্দ কিন্তু ভয় পেয়ে গেল আর বলল, এমন হাওয়া দিতে শুরু করলো কি করে? এতক্ষণ তো হাওয়া দিচ্ছিল না। এই জীবন, নিত্যানন্দ, কেউ আছিস? ব্যাপারটা আমার ঠিক বলে মনে হচ্ছে না। তোদের কি মনে হচ্ছে? আমরা জঙ্গলের পথের কাছাকাছি এসে পড়েছি, আর কিন্তু বেশি দেরি নেই। দেখ দেখ, তোরা যদি ভয় পাস তাহলে তোরা এখানে থাকতে পারিস। আমি কিন্তু চললাম। ঠাকুরমশাই, আপনি যাবেন তো? এখানে কি আছে সেটা তো আমি জানি না। তাছাড়া বাকিরা যখন ভয় পাচ্ছে তার মানে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। তোমরা তো আমার এই ব্যাপারে কিছুই বলনি। আসলে এখন এসব কথা থাক ঠাকুরমশাই। বাড়িতে ফিরে আপনাকে সেসব কথা বলবো না হয়। এখন এই পথটা যেভাবেই হোক আমাদের যেতে হবে, যেভাবেই হোক। বুঝতে পারছি, কিন্তু একটা কান্নার শব্দ আসছে না? কি যেন কোথাও কাঁদছি। আমরা হাঁটতে হাঁটতেই পথের দিকে আরো খানিকটা ভেতরে এসে পড়েছিলাম। একটু আগেই জঙ্গল মতো জায়গাটা শুরু হয়েছে, তার মাঝখান থেকে পায়ে হেঁটে চলার পথটা খুব একটা বড় নয়, আবার ছোটও নয়। এই পথে দিনের বেলাতেও এসেছি। একটা বড় বাঁশঝাড় পর্যন্ত পড়ে রয়েছে রাস্তার এক পাশে। প্রথমে আমি আর গোবিন্দ, পেছনে নিত্যানন্দ আর জীবন। পথের একদম প্রান্তের কাছে এসে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। জঙ্গলের মধ্যে একটুখানি ঢুকে আসতেই গোবিন্দ বলল, এই আমি যাব না। পাশের গ্রামে আমার একটা সেনা বাড়ি রয়েছে। আমি বাকি রাতটা এইখানেই কাটিয়ে দেব। কিন্তু এইখানে আমি এই পথে যাব না। আজ রাতে নিশ্চয়ই কিছু একটা হতে চলেছে। তোমরা চলে যাও, আমি এখানেই ঠিক আছি। গোবিন্দ, তোমার ভয়টা আমি বুঝতে পারছি, কিন্তু এখান থেকে এত ভয় পাওয়ার মতো কিছুই নেই। তাছাড়া আমরা তো রয়েছি। আমরা বাকিরা যখন এখানে রয়েছি তখন তোমার একার কোনো ক্ষতি হবে না। আমার কথায় গোবিন্দ কেমন যেন সাহস পেল। বাকিরাও সেই পথ ধরে যাওয়ার জন্য রাজিও হয়ে গেল। তারপর আমরা চারজন মিলে হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকলাম। জঙ্গলের পথ ধরে আরো খানিকটা সামনের দিকে এগিয়ে যেতেই হাওয়াটা কিন্তু বাড়তে শুরু করলো। একটা কান্নার শব্দ হঠাৎ করেই আমি শুনতে পেয়েছিলাম। চারপাশটা অন্ধকার, শুধু দুটো হ্যারিকেনের আলোয় চারপাশটা খুব ভালোভাবেও দেখা যায় না। আকাশের চাঁদের অল্প আলো রয়েছে। রথযাত্রার দিনে প্রায় সময় যেন বৃষ্টি হয়ে থাকে। এই ক্ষেত্রেও আকাশে কালো কালো মেঘও রয়েছে, তাই চাঁদের আলোটা পুরোপুরিভাবে পথে এসে পড়তে পারেনি। জঙ্গলের পথটা তাই অল্প অল্পই দেখা যায়। আমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিলাম। চারপাশের বাতাসটাকে অনুভব করারও চেষ্টা করছিলাম। বাতাসের মধ্যে কিছু একটা যেন রয়েছে, একটা অদ্ভুত গন্ধ। এই গন্ধটা অতি সহজে পাওয়া যায় না। মনে সাহস পাওয়ার পরে নিত্যানন্দ আর জীবন আগের দিকে এগিয়ে গিয়েছিল, আমি আর গোবিন্দ পেছনে। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাতাসে কিছু একটা গন্ধ শোকার চেষ্টা করছি দেখে গোবিন্দ বলল, কি হয়েছে ঠাকুরমশাই? আপনি অমন ভাবে দাঁড়িয়ে রয়েছেন কেন? কোনো বিপদ হলো নাকি? আমি কিন্তু গোবিন্দর কথা শুনলেও উত্তর করলাম না, কারণ ততক্ষণে বাতাসে সে গন্ধের সাথে সাথে আমি আবার সামনের দিকে তাকিয়ে একটা ব্যাপার দেখতে পেলাম। যেই পথে নিত্যানন্দ আর জীবন নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগিয়ে চলেছে, সেই পথের এক পাশে জঙ্গলের মধ্যে থেকে একটা কালো ছায়া যেন হাঁটতে হাঁটতে এদিকেই আসছে। তার দুটো লাল চোখ এত দূর থেকে অন্ধকারের মধ্যেও বেশ ভালোভাবে দেখা যায়।
সেটা দেখতে পেয়ে আমার কেমন যেন গোটা শরীর শিরশির করে কেঁপে উঠল। আমি চিৎকার করে ডাকলাম, নিত্যানন্দ, জীবন, ওই পথে যেও না, থামো থামো বলছি। আমার কথায় ওরা দুজন পেছনের দিকে ঘুরে তাকালো। তারপরই একটা হাসির শব্দের সঙ্গে সঙ্গে সেই কালো ছায়াটা যেন হাওয়ায় ভর করে ছুটে গেল ওদেরই দিকে। গোবিন্দ চিৎকার করে উঠল। আমি সামনের দিকে যতটা দ্রুত সম্ভব এগোবার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। কালো ছায়াটা ছুটে এসে জীবনের মাথার উপরে একবার চক্কর দিল। তারপর জীবন চিৎকার করে মাটির উপর ধপ করে পড়ল। আচ্ছা ঠাকুরমশাই, রথযাত্রার একটা গল্প আছে বলে শুনেছি। কোনো এক রাজা স্বপ্ন দেখেছিলেন, তারপর ওই কিছু একটা কাঠের খণ্ড ভেসে এসেছিল। তারপর তারপর তো বিশ্বকর্মা সেই একটা মূর্তি তৈরি করে। এমনটাই বিভিন্ন গ্রন্থেই রথযাত্রা, রথের উপরে থাকা জগন্নাথ, সুভদ্রা আর বলরামের মূর্তির জন্ম নিয়ে আলাদা আলাদা কথা বলে। তবে সবচেয়ে বেশি যেটা শোনা যায় সেই গল্পটা হলো এরকম। একবার কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদম্যুর সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটা কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6-7 দিন বাদে রাজা বাইরে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। হতোৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত রূপ এবং এই অসম্পূর্ণ রূপে এই পুজো শুরু করতেও বলেন। একটানা কথাগুলো বলে তারানাথ চুপ করতেই কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, আপনি বলেছিলেন এই রথের দিনে আপনার একটা অদ্ভুত অভিজ্ঞতা রয়েছে। সেই কথাই কি বলবেন আজকে? এমনি এমনি কি বলি, তোমরা বড়ই অধৈর্য হয়ে পড়ো তাড়াতাড়ি। হ্যাঁ, তোমাদের ধৈর্য বড়ই কম। আরে যা বলতে হবে তার ব্যাপারে তোমাদের ভালো করে সমস্ত কিছু না বলে নিলে তোমরা বুঝবেই বা কি করে শুনি। হ্যাঁ, তোমাদেরকে আজ রথযাত্রার একদিনের কথাই বলবো। একটা সিগারেট ধরিয়ে নিল তারানাথ। তারপর তাতে দুবার টান দিয়ে ধোঁয়া ছেড়ে সে বলতে লাগলো, তখন আষাঢ় মাস। আষাঢ় মাসে রথযাত্রার দিন অনেক গ্রামে কিছু কিছু বাড়িতে রথযাত্রা হতো। কোনো রাজার বাড়ি কিংবা বড় জমিদার বাড়ি যারা অতি বিত্তমান তারা নিজেদের বাড়িতেই রথ তৈরি করাতো। তারপর গ্রামের বড় পথ দিয়ে সেই রথের দিনের একটা নির্দিষ্ট সময়, ওই মনে করো দুপুর কিংবা বিকেলের দিকেই একই জায়গা থেকে অন্য জায়গায় যেত। যে গ্রামে আমি গিয়েছিলাম তার নাম বাসুদেবপুর। বাসুদেবপুরের জমিদারের নিজের বাড়িতেই রথ ছিল। প্রথম রথের দিন, অর্থাৎ যাকে বলা হয় বড় রথ, সেই দিন রথ নিয়ে যাওয়া হতো জমিদার বাড়ি থেকে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে। আবার প্রায় 15 দিন পর সেখান থেকে রথ ফিরিয়েও আনা হতো বাড়িতে। এই ছিল প্রতি বছর সেই গ্রামে মানুষদের দেখার আশ্চর্য জিনিস। কাঠের তৈরি অনেকটা উঁচু রথ, তার উপর জমিদারের লোকেরা উঠে থাকত।
তারা মুরগি আর তারপর ছোট ছোট বাতাসা ছড়িয়ে দিত চারপাশে। তা নেওয়ার জন্য ছেলেপেলেদের দল ভিড় করত। তাছাড়া মস্ত বড় দড়ি দিয়ে সেই রথ অনেকে মিলেই টানত। সেই রথ টানায় কোনো বাঁধা ছিল না, সকলেই টানতে পারে। তেমনই এক রথের সময় আমি সেই গ্রামে গিয়ে পৌঁছেছিলাম। 3 দিন আগে তার পাশের গ্রামে এক গৃহস্থের বাড়িতেই আশ্রয় নিই এবং সেখানেই শুনেছিলাম রথের ব্যাপারে। সে গৃহস্থ সেদিন সন্ধ্যার দিকে বলল, ঠাকুর মশাই, আপনি পাশের গ্রাম বাসুদেবপুরে চলে যান। 2 দিন পর বিকেলের দিকে সেই গ্রামের বড় রাস্তায় রথযাত্রা হবে। সেই রথযাত্রা দেখার জন্য আশেপাশের 4-5টা গ্রামের লোক সেখানে গিয়ে পৌঁছয়। আপনি বাইরে থেকে এসেছেন, এত দূরে যখন এসে পড়েছেন, 2 দিন সেই গ্রামে কাটিয়ে সেখান থেকে রথযাত্রা দেখতে যেতে পারেন। তার কথায় আমি অবাক হয়ে বললাম, রথযাত্রা? এটা আষাঢ় মাস, আর এই মাসেই তো রথযাত্রা হয় কোথাও কোথাও। কিন্তু পাশের গ্রামে সেই রথযাত্রা কারা করায়? জমিদার বাড়ি থেকে ওই রথযাত্রা হয়। তাছাড়া ওই রথের দিন এবং পরের যে রথে আবার ফিরে আসে দেবতা, সেই দিন ওই গ্রামের শেষের দিকে একটা মেলা বসে। সেই মেলাতেও যেতে পারেন, ভালো লাগবে। আপনি এখানে থাকলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এখান থেকে সেখানে গিয়ে রথযাত্রা দেখে আবার আপনি ফিরে আসতে পারবেন না। আপনি আজ আমার এখানে থাকুন, কাল বাসুদেবপুরে যান, সেখানে কারোর বাড়িতে একটা দিন আশ্রয় নিয়ে তারপর সেখান থেকে রথযাত্রা দেখে আবার না হয় এখানে ফিরে আসবেন। তোমাদের মনে হতে পারে সে আমায় সেখান থেকে চলে যাওয়ার জন্য এভাবে বলেছে, কিন্তু তার বাড়িতে আমি 2 দিন থাকলেও সে আমার যত্নে ত্রুটি করেনি। বুঝতে পারছিলাম এখান থেকে সেই রথযাত্রা দেখতে যাওয়াটা অনেক দূরই হয়ে যাবে, না হলে সে নিশ্চয়ই আমার জন্য নিজেই সেই ব্যবস্থা করত। তারপরে বুঝতে পেরেছিলাম যদি আমি ওই পথে গিয়ে রথ দেখতে যেতাম তাহলে বাড়ি ফিরতে ফিরতে আমার হয়ে যেত পরদিন ভোর। আর পথটা সব সময় পরিচ্ছন্ন নয়, জমির পাশে সরল পথ, এমনকি জঙ্গলে পথ পেরিয়ে আমায় বাসুদেবপুরে পৌঁছাতে হয়েছিল। যাই হোক, পরদিন সকালে উঠে রওনা দিয়ে বাসুদেবপুরে গিয়ে পৌঁছলাম। একটা দিঘি দেখে বেশ ভালোই লাগলো। দিঘির জলে নেমে স্নান করে উঠে গায়ের কাপড়টা খুলে নিয়ে মাথা মুছছি, এমন সময় দেখতে পেলাম একটা লোক গ্রামের পথ ধরে এলো সেই দিঘির পাড়ে। এসে সেও জলে স্নানই করছে। আমি আমার কাজ সেরে নিয়ে চলে আসতে যাব, ততক্ষণে লোকটা উঠে এসেছে। আমায় ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, তা বলি কোথা থেকে আসছেন? আমি অনেক দূর থেকে আসছি, সে গ্রামের নাম তোমরা চিনবে না। সেখান থেকেই এই প্রায় মাসখানেকের পথ। আমার কথায় সে অবাক হয়ে গেল। তাকে মাসখানেকের পথ বলার কারণ হলো এর কাছাকাছি কোনো রেলপথও নেই বলে। এখান থেকে প্রায় টানা 4 দিন হেঁটে আমার রেলপথের কাছে যেতে হবে। তারপর সেখান থেকে স্টেশনে গাড়ি ধরে প্রায় 2 দিন পর আমি পৌঁছাবো আমার গ্রামে। সেই পথ হেঁটে যেতে মাসখানেকেরও বেশি লাগবে। এত দূর থেকে আপনি এখানে এসেছেন, তা এখানে উঠছেন কোথায়? আমি কোথাও উঠিনি এবং এত দূর থেকে রথ দেখতে এসেছি সে কথা শুনে সে বেশ খুশি হয়ে বলল, ঠাকুর মশাই, আপনি আমাদের গ্রামে এসেছেন রথযাত্রা দেখতে, তার মধ্যে এত দূর থেকে আপনি এসেছেন। আপনি যদি চান তাহলে আমার বাড়িতে বিশ্রাম নিতে পারেন, কাল আপনাকে নিয়ে যাব। তাছাড়া আমাদের গ্রাম থেকে রথ দেখতে খুব একটা বেশি লোকজন এখন যায় না, আশেপাশের গ্রাম থেকেই যায়। আপনাকে না হয় কালকে আমি নিয়ে যাব, আপনি আজকে চলুন আমার সাথে। কথাটা বলতে গিয়ে তার মুখে একটা কালো ছায়া ছায়া আসে যেন। বুঝতে পারলাম কিছু একটা সে বলতে চাইছে, কিন্তু প্রবলভাবে কোনো একটা বাধা তাকে সে কথা বলতে দিচ্ছে না। বললাম, বেশ, তাহলে তো ভালোই হয়। তোমার বাড়িতেই না হয় একটা দিন থাকবো, তবে রথ দেখে কিন্তু পরের দিনই আমি এখান থেকে চলে যাব, তারপরে আর থাকবো না।
আপনাকে আটকে রাখার সাধ্য কি আমার মতো সাধারণ মানুষের আছে নাকি ঠাকুর মশাই? আপনি একটু অপেক্ষা করুন না, গাটা একটু ভালো করে মুছে নিন। গোবিন্দ স্নান করা হয়ে গেলে তারপর গোবিন্দর সাথে আমি তার বাড়িতে গিয়ে পৌঁছলাম। তার স্ত্রী, তার মেয়ে সকলেই আছে। গোবিন্দর বাড়িতে পাশাপাশি দুটো ঘর, পেছনের দিকে একটা ছোট্ট মতো করে রান্নার ব্যবস্থা। গোবিন্দ একটা ঘরে শোয় আর পাশের ঘরে তার মেয়ে আর তার স্ত্রী। গোবিন্দর ঘরেই আমার শোয়ার ব্যবস্থা হলো। অনেকবার করে বারণ করার পরেও গোবিন্দ আমায় বিছানার ওপরেই শুতে দিল। সে নিচে বিছানা করে নিল। সেদিন বাকি সময়টা সে আমায় গ্রাম ঘুরেই দেখিয়েছিল। গ্রামের শেষের দিকে একটা পুরনো শিব মন্দির, গ্রামের একদম বাইরের দিকে পরিত্যক্ত শ্মশান। সেখানে এখন আর মরা পোড়ানো হয় না। মরা পোড়ানো হয় পাশের গ্রাম মুকুন্দপুরে। শ্মশানের পাশ দিয়ে একটা পথ গিয়েছে, তারপর মুকুন্দপুরে যাওয়ার রাস্তায়। গোবিন্দ বলল সেই পথেই আমাদের ওই গ্রামে যেতে হবে রথযাত্রা দেখতে। আসলে বাসুদেবপুরের জমিদারের রথযাত্রা হলেও তার বাড়ি গ্রামের সম্পূর্ণ অন্যদিকে, আর সেদিকে যাওয়ার অন্যদিকে পথ রয়েছে বটে, তবে সেই পথে লোকজন খুব একটা যায় না। এবার বর্ষার সময় সে পথের ভারী ক্ষতি হয়েছে। সেদিকেই একটা ছোট্ট মতো নদী সামান্য একটু বেঁকে গিয়েছে, আর তাতেই সেই পথ এবং আশপাশের মানুষদের ঘর বাড়ি সমস্ত কিছুই ভেসে গেছে। তাই ওই পথে যাওয়া যাবে না, যেতে হবে ওই পথে খানিকটা ঘুরে। তাছাড়া গ্রামের ধানের জমি জমা, ঘর বাড়ি সব কিছু গোবিন্দ বেশ আনন্দ করে দেখালো বটে, তবে বুঝতে পারছিলাম তার মনের মধ্যে কোথাও একটা কথা যেন লুকিয়ে রয়েছে। রাতে খাওয়া দাওয়া করে গোবিন্দ আমার ঘরে শুতে এলে তাকে প্রশ্ন করলাম, গোবিন্দ, কোনো ব্যাপার আছে কি যেটা তুমি আমায় বলতে চাইছো অথচ বলতে পারছো না? তোমাদের গ্রামের সব জায়গাতেই তো ঘুরলাম, তেমন কিছুই মনে হলো না। আচ্ছা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? গোবিন্দকে বারবার করে বললাম, কিন্তু সে আমায় কিছুই বলল না। বুঝতে পারছিলাম সে কোনো একটা ব্যাপার গভীরভাবেই ভাবছে। ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়ল। রথযাত্রার দিন দেখা গেল গোবিন্দর গ্রামেরই আরো দুজনকে জোগাড় করেছে, একজন নিত্যানন্দ আর একজন জীবন। গোবিন্দকে বললাম, গোবিন্দ, তোমার মেয়েকে সঙ্গে নিয়ে চলো, রথযাত্রা হবে, সে দেখতে যাবে না? সেটা কি ভালো লাগবে? আর তোমরা এই কজন গ্রাম থেকে আর কেউ কি সেখানে যাবে না? আমার কথায় জীবন সামান্য হেসে বলল, আর বলবেন না ঠাকুর মশাই, গ্রামের লোকেরা এত ভীতু। আরে বাবা, রথযাত্রা দেখে ফেরার সময় এই আমাদের গ্রামে ওই শেষের দিকে শ্মশানের পরে ওই 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 মুকুন্দপুরে যাওয়ার যে রাস্তাটা আছে, সেই পথে একটা জঙ্গল মতো পড়ে। সেইখানে একবার কি একজন মরেছিল, তা প্রায় বছর 3 আগেকার কথা। সেই পথে আরো একজন মারা যায়। তারপর থেকে গ্রামের লোকেদের ভয় হয়ে গেছে, ওই রথযাত্রা থেকে ফেরার সময় ওই পথে এলেই মৃত্যু হবে। তাই কেউ আর সেই পথ মারায় না ঠাকুর মশাই। ওদিকে যেতে সবাই বেশ বেশ ভালো রকমের ভয় পায়। জানেনই তো সব গ্রামগঞ্জের ব্যাপার। আরে চুপ করবি নিত্যানন্দ, সব সময় তো সেই একই কথা। গ্রামের লোকেরা তো আর অকারণে ভয় পায় না। দুটো মৃত্যু, তারপর বছর 3 আগে ওই যে মৃতদেহটা পাওয়া গিয়েছিল, তার অবস্থা তো নিজের চোখেই দেখেছিলি। অথচ অন্য কোনো দিন ওই পথে গেলে কোনো কিছুই হয় না, ওই একটা দিন গেলেই হয়। তাহলে গ্রামের লোকেরা ভয় পাবে না? হ্যাঁ, ওরা কি শুধু শুধু ওই 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 রাস্তা মারায় না? আর বাচ্চাদের নিয়ে রথে গিয়ে যে বিকেল বিকেল ফিরে আসবে, তারও তো উপায় নেই। রথযাত্রা শেষ হতে হতেই তো সন্ধে হয়ে যায়।
তারপর একটু মেলা না ঘুরে আসা যায় না। তাতেই তো সন্ধে পেরিয়ে একেবারে রাত নেমে আসে। আর একটু একটু ভেবে বল দেখি নিত্যানন্দ, ওই রকম রাতে ওরম একটা নিঝুম জায়গায়, ওইরকম একটা রাস্তায় কেউ কি যাবে প্রাণ হাতে করে? তাদেরও তো প্রাণের একটা মায়া আছে নাকি? আমি বুঝতে পারলাম গোবিন্দ এই কথাটাই আমায় বলতে চেয়েছিল। এই রথযাত্রা আর ওই গ্রামের জঙ্গলের পথ, এই দুটো মিলিয়ে কিছু একটা আছে। গোবিন্দ তাড়াতাড়ি বলে উঠল, আরে সেই ঠিক আছে ঠাকুর মশাই, এখানে এসেছেন সেই রথযাত্রা দেখবেন বলেই, এবার তাকে তো নিয়ে যেতে হবে। আমরা এই কজন থাকলে তেমন কিছুই হবে না। তাছাড়া তেমন রাত হলে না হয় মুকুন্দপুরে চলে যাব, না হয় ওখানে কোথাও একটা গোটা রাত কাটিয়ে পরের দিন সকালে না হয় চলে আসব। আমরা চারজন বাইরে একটা রাত কাটালেই কিছু হবে না। একরকম সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর আমরা চারজন মিলে দুপুরের একটু আগেই রওনা দিলাম বাসুদেবপুরের রথ দেখব বলে। তবে হাঁটতে হাঁটতে বুঝতে পারলাম দুপুর পেরিয়ে প্রায় বিকেলের সময় আমরা গিয়ে পৌঁছালাম একটা মাটির বড় রাস্তার কাছে। রাস্তা দিয়ে এসে দুপাশে ছেলে পেলে আর মানুষের দল এদিক ওদিকে ইতস্ততভাবে জড়ো হয়েছে। আমরা সেই পথ ধরে হাঁটতে লাগলাম। এদিকে নিত্যানন্দ বলল, আগে চলুন ঠাকুর মশাই, ওই দিক থেকেই রথ আসবে। রথ এলে তার পিছু পিছু এই দিকে আসা যাবে। তারপর মেলায় খানিকটা ঘুরে নিয়ে বাড়ি ফেরার পথ ধরবো না হয়। আরে গোবিন্দদের বাড়ি ফেরার পথে জঙ্গলের মধ্যে। জীবন তার কথা শেষ না করে অদ্ভুতভাবে হেসে উঠল। গোবিন্দ প্রায় ধমকের স্বরেই বলে উঠল, চুপ কর না, কতবার বলেছি এসব এখন থাক, ভালোভাবে বাড়ি ফিরে গেলেই হলো। তো ওসব ব্যাপার এখন মাথা থেকে সরিয়ে দে। গোবিন্দর কথায় জীবন চুপ করে গেল। নিত্যানন্দ আর কিছু বলল না। আশপাশের লোকেদের কোলাহল, আর একটু পরেই রথের ঘোষণাও শোনা গেল। আগেকার দিনে চোঙরের মতো একটা ছোট্ট কিছু মুখে লাগিয়ে লোকেরা কথা বলতো। আবার সেই সব জমিদার বাড়ি কিংবা তাদের লোকেদের কাজের জন্যই থাকতো। তেমনই এক চিঙ্গার মুখে ঘোষণা হয়ে গেল, এক্ষুনি রথ এসে পড়বে, সবাইকে পথ পরিষ্কার করে দেওয়ার কথা বলল। কয়েকজন লোক সেই পথ ধরে সোজা হেঁটে এসে পথের উপর থেকে সকলকে সরিয়ে দিতে লাগলো। আমার সামনে এসে আমার পরনের পোশাকের দিকে একবার দেখল, তারপর আমার গায়ে হাত না দিয়ে ইশারা করলো একপাশে সরে যাওয়ার জন্য। বুঝতে পারলাম সাধু সন্তদের পোশাকের উপর সাধারণ মানুষের এখনো ভক্তি শ্রদ্ধা রয়েছে, সে জমিদারের লোকই হোক না কেন। আমরা প্রথমে সরে গেলাম, তারপর একটু পরেই ঘোড়ার খুরের শব্দ শুনতে পেলাম। তাহলে কি ঘোড়ায় টানা রথ নাকি? ছেলেপিলের দল, আশপাশের লোকেরা সকলেই চিৎকার করে উঠল। সেই চিৎকারের সঙ্গে সঙ্গে একটু পরেই দেখতে পেলাম একটা চূড়ো, একটা কাঠের চূড়া, এবং তার মাথার ওপর একটা লালচে রঙের পতাকা উড়ে বেড়াচ্ছে। তারপরেই আস্তে আস্তে রথটা দেখতে পেলাম। আসলে ওইদিকে পথটা একটু ঢালু, তাই ঢালু পথ দিয়ে উপরে উঠতে উঠতেই এমনটা হচ্ছিল, এবং আস্তে আস্তে গোটা রথটাই আমার দৃষ্টিগোচর হলো। আর তারপরেই দেখতে পেলাম সেই দুটো ঘোড়া সামনের দিকে টকবক করতে করতে ছুটে আসে, এবং তার সঙ্গে সেই রথ মাঝে মাঝে চিহি ডাক ছাড়ছে। এই মুহূর্তে নিত্যানন্দ আমার কানের কাছে বলল, ঠাকুর মশাই, এই যে ঘোড়া দুটো দেখছেন, এই দুটোই হলো আমাদের এই বাসুদেবপুরের রথের সবচেয়ে বেশি বড় আকর্ষণ। ঠাকুর মশাই, এই ঘোড়ার জন্য অনেকে এখানে সবাই দেখতে আসে। এই ঘোড়া কিন্তু রথ টানে, আর বাকিরা রথের দড়ি হাত দিয়ে ধরে, মাঝে মাঝে কিন্তু সেটা নামমাত্র ওই 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 ঘোড়াগুলোই টেনে নিয়ে যায় রথটিকে। ফেরার পথে মানে ছোট রথের দিন কিন্তু ঘোড়া থাকবে না, সেই ঘোড়া
আজই ফিরে আসবে, আর আসার সময় সেই রথ টেনে আনবে লোকেরা। বুঝলেন কিনা ঠাকুরমশাই? আমি অবাক হয়ে তাকিয়ে দেখে চলেছি সেই ঘোড়া। ঘোড়ার গায়ের উপর লাল রঙের কাপড় জড়িয়ে তাতে সুন্দর করে সাজানো হয়েছে। রথ যেমন সাজানো হয়েছে তেমনই। রথের ঠিক দোতলার কাছাকাছি জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিনজনকে বসানো হয়েছে। সে কি অপূর্ব দৃশ্য! পিছনের দিকে একজন লোক, না দুজন লোক উঠেছে। তারা বড় পিতলের গামলায় ভরে ভরে বাতাসা নিয়ে উঠেছে। সেই বাতাসা ছড়িয়ে দিচ্ছে সকলের দিকে, আর পথের ধুলো এসে পড়া সেই বাতাসা কুড়িয়ে নিচ্ছে ছেলে মেয়ের দল, এমনকি বড়রাও। সে এক অদ্ভুত দৃশ্য। এমন দৃশ্য সহজে দেখা যায় না। দু একটা বাতাসা ছিটকে এসে আমাদের গায়েও পড়েছিল। আমি সেদিকে লক্ষ্য করলাম না, কারণ রথটা যত আমার দিকে এগিয়ে আসছিল ততই কেমন যেন একটা অদ্ভুত ভাব আমার মনের মধ্যে জেগে উঠছিল। কেউ যেন আমার মাথার মধ্যে বারবার বলে চলেছিল, তারানাথ তারানাথ, আজকের রাতটা মোটেই ভালো নয়। আমি দেখেছি এমনটা মাঝে মাঝে একটা সময় আমার হতো, তবে 2-3 বছরে ব্যাপারটা বেশি বেশি করেই আমার হতো। আমার মাথার মধ্যে কেউ যেন আগাম বিপদের পূর্বাভাস আমায় দিয়ে যেত। সবাই রথের দিকে তাকিয়ে দেখছে, আমিও তাকিয়ে দেখছি, কিন্তু তার মাঝেই মাথার মধ্যে এমন একটা ভাব চলছিল যে তা কোনোভাবে আমার ব্যবহারের মধ্যেও হয়তো ফুটে উঠেছিল। তো এক সময় জীবন আমার কাঁধটা চেপে ধরে বলল, ঠাকুরমশাই, আরে ও ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, কি হলো আপনার? আপনার আপনার কি শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ, স্পষ্ট দেখলাম যেন আপনি চোখ বন্ধ করে কি সব যেন একটা, আপনার আর মাথাটা ঘুরে আপনি পড়ে যাচ্ছিলেন মেঝেতে। বলি, আপনি 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 ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো ঠাকুরমশাই? তার কথায় নিত্যানন্দ আর গোবিন্দও আমায় নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু আমার তেমন কিছুই হয়নি। রথযাত্রার জন্য সামনের দিকেও মেলাও বসেছে। আমরা হাঁটতে হাঁটতে সেই মেলার দিকেও গেলাম। মেলার এক জায়গায় একজনের কাছ থেকে জল চেয়ে তারা আমায় খেতে দিল। মেলায় ঘুরলাম আমরা। সত্যি বলতে তারা সঙ্গে করে কিছু টাকা পয়সা নিয়ে এসেছিল। এদিকে আমি ভবঘুরে সাধক মানুষ, আমার কাছে টাকা পয়সার কি বা থাকবে। অনেক কিছুই দেখলাম সেই মেলায়, বাঁদর খেলা থেকে শুরু করে অনেক কিছুই দেখলাম। ছোট ছোট পুঁতির মালার মধ্যে একটা মালা কিনলো গোবিন্দ তার মেয়ের জন্য। আরও অনেক কিছু দেখে শুনে সামান্য কিছু খাবার দাবার মেলা থেকে খেয়ে আমরা যখন ফেরার জন্য মাটির পথে পা রেখেছি তখন সন্ধে পেরিয়ে এসেছে। পশ্চিম আকাশে সূর্য ডুবে গেছে। বারবার করে গোবিন্দ বলতে লাগলো, কতবার করে বললাম তাড়াতাড়ি ফিরতে হবে, তাড়াতাড়ি ফিরতে হবে, জঙ্গলের পথটা সন্ধ্যের আগে পার করতে হবে। না, শুনলই না আমার কথা। এবার দেখতে পাচ্ছ সন্ধ্যেটা হয়ে গেল। আরে গোবিন্দ, এতে অসুবিধার কি আছে বলো দেখি? ওই যা ভীতু মানুষ। তুই একটা কাজ কর, বরং তুই মুকুন্দপুর চলে যা, না হলে এখানে কারোর বাড়িতে থেকে যা। তাছাড়া মেলা তো এখানে আর কয়েকদিন থাকবে। এই মেলাতেই কারোর দোকানের কাছে আশ্রয় নিয়ে নে। আমরা না হয় ফিরে যাচ্ছি যে যার বাড়ি। কি বলিস? জীবন, ফাজলামি করিস না তো। গোবিন্দ কিন্তু খারাপ কথা বলেনি। এখানে অনেক লোক আসে, কিন্তু আমাদের গ্রাম থেকে কি কেউ এদিকে এসেছে কে জানে বাবা। আমার তো মনে হয় না। এই মুকুন্দপুরের পথ পর্যন্ত গেলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমার তো মনে হয় ওরা মুকুন্দপুর থেকেই এসেছে। মুকুন্দপুরের লোকদের তো আর ওই জঙ্গল পেরিয়ে যেতে হয় না। একটানা এতটা কথা বলে তারানাথ চুপ করতে কিশোরী বলে উঠল, এ তো রথযাত্রা গল্প ঠাকুরমশাই। আমরা যা শুনতে চাইছি সেসব কোথায়? এ রথযাত্রার গল্প শুনতে তো আসিনি আমরা। আজ না হয় রথের দিন, তা ঠিক আছে,
তাই বলে আমাদের এমন গল্প শোনাবেন? বিপদ কোথায় গেল? আরে বিপদের গল্প শুনতে চাই আমরা, ভয়ের গল্প। না হলে কি আজকে দিনটা আর জমে? বিপদ তো তখন সবে শুরু। ফেরার পথে মুকুন্দপুর পেরিয়ে সেই বাকি লোকেরা যখন চলে গেল, আমরা জঙ্গলের পথে ঢুকলাম, আর তারপরেই বিপদ শুরু হলো। আচ্ছা, তাহলে কি জঙ্গলের পথেই সেই বিপদ ছিল? মানে যার কথা গ্রামে থাকার সময় নিত্যানন্দ, জীবন আর ওই লোকটা মানে গোবিন্দ আপনাকে বলছিল, জঙ্গলের মধ্যে কি বিপদ শুরু হয়েছিল? একটু বিস্তরে বলুন না ঠাকুরমশাই। সেই বিপদই ছিল। আসলে সেই বিপদ এমন একটা যার কথা তারা নিজেরা ভালোভাবে জানতো না, তবুও আমায় কিছুটা বলেছিল। গ্রামের পথে আমি আর গোবিন্দ বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে দেখতে পেলাম নিত্যানন্দ আর জীবনের মাথার উপরে একটা কালো ছায়া এসে পড়েছে। ততক্ষণে নিত্যানন্দ পেছনের দিকে ঘুরে কালো ছায়াটাকে দেখতে পেয়ে ছিটকিয়ে আসে সামনের দিকে। তবে জীবন কিন্তু ভয় পায়। সে সাহস রেখে পেছনের দিকে ঘুরে তাকিয়েছে। ঠিক জীবনের পিছনে দুহাত মাটি থেকে উপরে শূন্যে একটা কালো ছায়া ভাসতে ভাসতে তার দিকে তাকিয়ে রয়েছে। তার দুটো লাল রঙের উজ্জ্বল চোখ, চারপাশটা অন্ধকার। আমাদের কাছে হ্যারিকেনের আলো রয়েছে, কিন্তু চাঁদের সামান্য আলোতেই অস্পষ্টভাবে যেটুকু দেখা যায় তাতেই আমরা সে দৃশ্য দেখতে পেলাম। জীবনের থেকে আমরা তখনও 4-5 হাত দূরে। জীবন কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলো, কে কে তুই? এখানে এখানে এলি কিভাবে? হ্যাঁ, কে তুই? তার কথায় এবার একটা হাসির শব্দ শোনা গেল। একটা মেয়েলি গলার হাসির শব্দে চারপাশটা ভরে উঠল। জীবনকে চক্কর দিয়ে সেই ছায়াটা তার মাথার উপরে দুবার ঘুরে আবার স্থির হয়ে দাঁড়ালো। এখন সে আমাদের দিকে পেছন করে দাঁড়িয়েছে। তারপর সেই ছায়ামূর্তি বলল, আমি কমলা, আমি কমলা, বাসুদেবপুর গ্রামের কমলা। কি বাসুদেবপুরের গ্রামের কমলা? কিন্তু কিন্তু বাসুদেবপুরের কমলা তো আজ থেকে প্রায় 8 বছর আগে। আমি সেই কমলা, এখানেই আমি সেই রাতে মরেছিলাম। তারপর তারপর প্রতি বছরই একটা দিনে আমি এখানে অপেক্ষা করি। রাতের বেলা এখান থেকে যে যায় তাকেই আমি। আবার সেই হাসির শব্দটা হলো। নিত্যানন্দ, গোবিন্দ বেশ ভয়ই পেয়েছিল। আমি অবাক হয়েছিলাম বটে, তবে জীবন কিন্তু তখনও ভয় পায়নি। সে কেমন শক্তভাবে দাঁড়িয়ে কঠিন গলায় প্রশ্ন করলো, কিন্তু তুই যদি কমলা হোস, তাহলে 3 বছর আগে আমাদের গ্রামে মুকুন্দকে কে মেরেছিল সেটার জবাব দে দেখি। আমি মেরেছিলাম। সেদিন মুকুন্দ সবার শেষে এই পথে এসেছিল। তাকে একা পেয়ে আমি তার কাছে এগিয়ে গেছিলাম, আর তারপরেই তার খাটটা ধরে একটা হ্যাচকা টানে ভেঙে দিয়ে এই গাছের উপরে। আবার সেই হাসির শব্দটা। গাছের দিকে দেখালো কমলার ভূত, আর সেদিকে তাকিয়ে দেখতে দেখতে নিত্যানন্দ বলল, ও গাছের গায়ে তো মুকুন্দর মৃতদেহটা ঝুলেছিল। ওপরের দিকে পা আর নিচের দিকে মাথাটা। ঘাড়টা একদম ভেঙে পেছনের দিকে ঘুরিয়ে দিয়েছিল কেউ। বাবা, সে কি বিভৎস দৃশ্য! যে নিজের চোখে দেখেছে সেই হয়তো বুঝতে পারবে। এবার আমি ভয় পেলাম। ছায়ামূর্তি জীবনকে ধরেছে। জীবনকে সে মারতে চায়। 1 বছরে যখন একটা দিন সে এখানে এসেছে, তার প্রতি হিংসা চরিতার্থ না করে সে এখান থেকে যাবে না। তবে অবাক হচ্ছিলাম জীবনের সাহস দেখে। সে কিন্তু তখনও জোরের সাথেই বলে চলেছে, তুই মৃত। মৃত্যুর পর আত্মার কোনো ক্ষমতা থাকে না। তুই মুকুন্দকে মারিসনি। মুকুন্দ নিজে ভয় পেয়ে ওইভাবে মরেছে। তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। এত সাহস তোর? আমায় দেখে মুকুন্দর কাপড় ভিজে গিয়েছিল, আর তুই এখনো দাঁড়িয়ে আছিস আমার সামনে? হ্যাঁ, দাঁড়িয়ে আছি। কারণ আমি যতক্ষণ না তোকে ভয় পাবো ততক্ষণ তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না।
আমি পাশের গ্রামের শ্মশানের এক সাধুর কাছে এ বিষয়ে অনেক কিছু শিখেছি। তুই আমার সহজে ক্ষতি করতে পারবি না। এই দেখ আমার হাতে এই তাবিজ রয়েছে। আয় কাছে আয়, যদি সাহস থাকে তো আমার কাছে এসে দেখা। আয়, আমার ক্ষতি কর। পারবি না, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। দেখতে পেলাম অন্ধকারে জীবন তার হাতটা সামনের দিকে তুলে ধরলো, আর তারপর সেই বিভৎস প্রেত মূর্তি অদ্ভুত একটা হুঙ্কার দিয়ে উঠল। সেই মুহূর্তে আকাশের চাঁদটা মেঘের কোল থেকে বাইরে বেরিয়ে এসেছিল, আর তাতেই দেখতে পেলাম জীবনের থেকে প্রায় 2 হাত উঁচুতে একটা অদ্ভুত ভয়ঙ্কর মূর্তি। তার গোটা মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেছে, এখানে ওখানে রক্ত লেগে রয়েছে। উজ্জ্বল দুটো লাল রঙের চোখ, মাথার চুল অল্প হাওয়ায় যেন তার মাথার চারপাশে সাপের ফনার মতো উঠছে। তার মুখের দাঁতগুলো কেমন যেন অদ্ভুত কালচে রঙের। তার মুখের দুপাশ থেকে নেমে আসছে কাঁচা রক্ত। ওই তাবিজ তোকে বাঁচাতে পারবে না। তোকে আজ রাতে যখন আমি ধরেছি, তাহলে আজ রাতে তোকে মারবই। তোকে না মেরে আমি এখান থেকে যাব না। জীবন সামান্য হাসলো, তারপর বলল, আমি গোবিন্দ কিংবা নিত্যানন্দ নই যে ভয় পেয়ে যাব, কিন্তু মুকুন্দর মতো ভয়ে কাপড় চোপড় করে দেব। তোর যদি সাহস থাকে তাহলে আমাকে স্পর্শ কর, আমাকে মেরে দেখা। জীবনের সাহস আমায় অভিভূত করেছিল। তার কাছে তাবিজ আছে যখন, তার ক্ষতি সেই প্রেত করতে পারবে না, এমনটা ভেবে নিশ্চিন্ত হতে যাব। এমন সময় জীবনের ডান দিকে গাছের দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। ছুটে গেলাম জীবনের দিকে। একটা ধাক্কা দিয়ে জীবনকে একপাশে সরিয়ে দিতেই একপাশের গাছের একটা মোটা ডাল ভেঙে হুড়মুড় করে এসে পড়ল মাটিতে। ততক্ষণে গোবিন্দ নিত্যানন্দ দুজনেই ছুটে এসেছে। খানিকটা দূর থেকে অন্ধকারে সেই ছায়ামূর্তির গলা আবার শোনা গেল, তুই কি ভেবেছিস আজ তুই বেঁচে গেলি বলে তুই আমার হাত থেকে মুক্ত হয়ে গেলি? তোকে আমি ছাড়বো না। একবার যখন তোর পিছু আমি নিয়েছি, তাহলে ওই গ্রামে ঢুকে হলেও তোকে আমি মারবই। মাটিতে ছিটকে পড়ায় জীবনের হাতে আঘাত লেগেছিল। তার হাতের কাজটা বেশ খানিকটা ছড়েও গিয়েছিল। হাতে ছড়ে যাওয়া জায়গাটা হাত বোলাতে বোলাতেই সে বলল, আমার তাবিজ যতদিন আমার কাছে থাকবে, আমার গায়ে থাকবে, ততদিন তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, বুঝলি? মনে হলো চারপাশে যেন একটা ঝড় উঠেছে সেই মুহূর্তে। গাছের মাথাগুলো ওর গায়ে বাড়ি খাচ্ছে। বাঁশবাগানের মধ্যে একটা ক্যাচ ক্যাচ শব্দ হতে লাগলো। যত দ্রুত সম্ভব আমরা সেই জঙ্গলের জায়গা পেরিয়ে আবার পথে এসে নামলাম। পেছনে জঙ্গলের মধ্যে তখনও ঝড়ের তাণ্ডব, দূর থেকে যেন গর্জনের শব্দ এবং হাসির শব্দ ভেসে এলো। এতক্ষণ গোবিন্দ আর নিত্যানন্দ চুপ করেই ছিল। আমিও চুপ করে সমস্ত কিছুই দেখছিলাম। বাইরে এসে প্রায় 4 জনেই হাঁপাতে লাগলাম। হাঁপাতেই গোবিন্দ বলল, দেখলি তো জীবন, এই সমস্ত কিছুই প্রথমে ভুল মনে হয়, তারপরও তুই তাবিজ কিভাবে নিয়ে গেলি? আমি মানি জীবনটা আগে। জীবনের জন্য মানুষ সব কিছু করতে পারে, বুঝলি? তাছাড়া বড় গ্রামে গিয়ে আমি অনেক কিছু জানতে পেরেছি। এই সব জানার পরেও কেন শুধু শুধু বেঘরে প্রাণ খোয়াতে যাব বল দিকে? হ্যাঁ, কেন বড় গ্রামেই আমি ভালো থাকবো? বড় গ্রাম? সেটা আবার কি? সেটা এখান থেকে 2 গ্রাম দূরে আছে, বড় গ্রাম বলে। সেখানে বড় এক ধানের গোলা আছে। সেই ধানের গোলা যার, সে আমার বাবার পরিচিত ছিল এক সময়। বাবার মৃত্যুর পরে আমি তার সেইখানেই কাজকর্ম করি, সেখানেই থাকি, আর কিছুদিনের জন্য গ্রামে ফিরে আসি, আবার সেইখানে চলে যাই। কিন্তু এই গ্রামে আমার মা একাই থাকে। যাই হোক, কিন্তু ঠাকুরমশাই সত্যি কি ওই যাকে আমরা দেখলাম, যে নিজেকে কমলা বলল, সেই কমলা তো অনেক বছর আগে মারা গেছে।
তারপরে সে এখানে এলো কি করে, এটাই তো বুঝতে পারছি না। কিন্তু কিন্তু একটা কথা আমি জানি ঠাকুর মশাই, এই প্রেতাত্মা, এই অপশক্তি, এরা তোমাকে যত বেশি ভয় দেখাবে ততই এদের সাহস বাড়বে, আর আরো ভয় দেখাবে। আমরা যদি ভয় না পাই তাহলে 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 আমরা বেঁচে যাব। এমনটা হতেই পারে জীবন, তুমি সে কথা বিশ্বাস করো আর নাই করো, আর চোখের সামনে যা দেখতে পেয়েছো তা তো আর অবিশ্বাস করতে পারবে না। তোমার কাছে যদি তাবিজ না থাকতো তাহলে আজ তোমার ক্ষতি হতো। আমি গোটা ব্যাপারটা বোঝার আগেই সে এসে পড়েছিল, আর আমি তোমার থেকে অনেকটাই দূরে ছিলাম তখন। আপনি আপনি ওই কমলার প্রেতকে এখান থেকে তাড়িয়ে দিতে পারেন না? তাড়িয়ে দিন না। সে আজ থেকে অনেক বছর আগেই মারা গেছে। 3 বছর আগে মুকুন্দকে তাহলে ওই মেরেছিল। বলি রাত বাড়ছে, এখন এসব কথা থাক। এখন এখান থেকে আমরা বাড়িতে ফিরে যাই, বুঝলে? ওই হ্যারিকেনগুলো তো সব মিটমিটে হয়ে গেছে। এখন বাড়িতে চলে যাই, তারপর কাল সকালে না হয় ঠাকুর মশাইয়ের সঙ্গে এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলা যাবে। এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। গোবিন্দ, জীবন, চল। আমি বারবার জীবনকে সাবধান করে দিলাম তাবিজটা যেন তার হাত থেকে কোনোভাবেই না খোলা হয়। কাল সকালে তারা যেন আবার গোবিন্দর বাড়িতে চলে আসে। বাড়িতে ফিরতে গোবিন্দ স্ত্রী এবং মেয়েকে দেখা গেল বারান্দার কাছে হ্যারিকেন জ্বালিয়ে বসে থাকতে। তারা ভীষণ চিন্তায় পড়েছিল। রাতের বেলা গোবিন্দর ঘরে ঘুমোতে আসতেও দেরি হলো। শুনতে পেলাম পাশের ঘরে শুধু তার মেয়েকে আর বউকে রথযাত্রার সমস্ত কথা এবং মেলার কথা বলছে। তাছাড়া মুঠির মালা সে একটা নয়, 2টো নিয়েছিল, একটা তার বউয়ের জন্য আর একটা তার মেয়ের জন্য। তাই তারা বেশ খুশি হয়েছিল। তবে পথের মাঝে যে বিপদে আমরা পড়েছিলাম সে কথা গোবিন্দ কাউকে খুলে বলল না। বুঝতে পারলাম গোবিন্দ চায় না সমস্ত কথা খুলে বলতে। তার মানে সত্যি সত্যি ওই পথের মাঝে কমলা ছিল, এবং মুকুন্দকে যেমন সে মেরেছিল তেমন জীবনকে মারত, যদি না তার গায়ে ওই তাবিজটা থাকতো। কিন্তু তারপর আপনারা কি করলেন ঠাকুরমশাই? সেখানে সে যদি থাকে তাহলে আবার পরের বছর। কিন্তু একটা কথা বলুন, প্রতি বছর কি ওই একই দিনে? এ বড় ভালো হলো, বুঝলে? রথযাত্রার দিনে জঙ্গলের মাঝখান থেকে অন্ধকার নামার পর কেউ এলে খপ করে তাকে চেপে ধরে ঘাটটা মোটকে দেওয়া। কিশোরীর এই কথার মধ্যে একটা ব্যঙ্গ আছে, কিন্তু তারানাথ সেই কিশোরীর এই কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের মুখে সে বলল, প্রেত অকারণে সৃষ্টি হয় না। মানুষের মৃত্যুর পর তার শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যায়, কিন্তু তার শরীরের মধ্যে যে আত্মা থেকে যায় সেই আত্মাই আসলে বাইরে বেরিয়ে আসে। তোমরা সে কথা বুঝবে না। আসলে মৃত আত্মার কাছে মৃত্যুর স্থান, মৃত্যুর দিন, এই সমস্ত কিছুই নির্ভর করে বিশেষ করে। এরপরে তারানাথ কি যেন একটা বলতে গিয়ে চুপ করে গেল। আকাশের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ কি যেন একটা ভাবল। তারপর একটা সিগারেট ধরিয়ে তারানাথ বলল, পরদিন সকালে নিত্যানন্দ আর জীবন গোবিন্দর বাড়িতে এলো। গোবিন্দর সঙ্গে বেরিয়ে আমরা 4 জন গ্রামের শেষে সেই দিঘির কাছে গেলাম, যেখানে আমার সঙ্গে গোবিন্দর প্রথম দেখা হয়েছিল। সেখানে গাছের তলায় স্থির হয়ে বসলাম। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলতে বলতে একটু পরে জীবন বলল, আচ্ছা ঠাকুর মশাই, কাল রাতে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে, তাই না? আসলে এই তাবিজটা যত্ন করে হাতে লাগিয়ে রেখেছিলাম বলেই বিশ্বাস হলো। না হয় সাধু বাবা যখন আমাকে তাবিজ দিয়েছিল তখন খুব একটা ওনার কথা আমি বিশ্বাস করিনি। আসলে এই অতি প্রাকৃত ব্যাপারগুলো আমি অতটাও বিশ্বাস করি না। কিন্তু কালকের ঘটনা ঘটার পর
আমি বুঝতে পারলাম এই সমস্ত কিছুই আছে। যেরকম যেরকম ভালো শক্তি আছে, ঠিক তেমনই খারাপ শক্তিও আছে। আমি জীবনের হাতে তাবিজটা দেখলাম, সেটা রক্ষা কবচ, তবে খুব বেশি উচ্চমানের রক্ষা কবচ নয়। তবে এই রক্ষা কবচেও অসুবিধা আটকানো যায়। এ হলো রক্ষা কবচ। কবচ তৈরি করা সহজ ব্যাপার নয়, আর যার তার কাজও নয়। এই কবচ তৈরি করতে গেলেই সেই সাধককে তন্ত্র ক্ষমতা জানতে হয়, তাছাড়া বেশ কিছু সাধনাও জানতে হয়। একটা কাজ করা যাক, যদি সময় থাকে তাহলে সেই সাধুর সঙ্গে একবার দেখা করতে হবে। তিনি যখন কবচ দিয়েছেন তাহলে সেই বিপদের কোনো পথ তিনিই বলে দিতে পারবেন। কিন্তু আপনিও তো সাধু, আপনি তাকে এখান থেকে তাড়াতে পারবেন না। আমি ভবঘুরের সাধক, আমি তাকে আটকাতে পারি, কিন্তু তাকে এখান থেকে তাড়াতে পারি না। একটা কাজ করা যেতে পারে, যে স্থানে ওই কমলা নামের মেয়েটি মারা গিয়েছিল সে স্থান কি তোমরা চেনো? ওই পথেই নিশ্চয়ই কোথাও। কমলা ওইখানেই মারা গিয়েছিল। রথযাত্রার দিনে বাড়ি ফেরার পথে তার মৃতদেহ পথের পাশে পড়েছিল। কিভাবে সে মরেছিল তা হয়তো জানি না, তবে মুখে রক্ত উঠে গিয়েছিল। মুখ থেকে রক্ত বেরিয়ে আসা অবস্থায় মৃতদেহটা গ্রামের লোকেরা ওইখানেই দেখতে পেয়েছিল। কমলা একাই গিয়েছিল রথযাত্রা দেখতে, তার বাড়ি থেকে কেউ যায়নি। আসলে ঠাকুর মশাই, মৃতদেহ দেখে অনেকে সন্দেহ করেছিল যে তাকে সাপে কেটেছে। তার শরীর নীল হয়ে গিয়েছিল। তাছাড়া মৃতদেহের একটা অংশ কিসে যেন খুবলে খুবলে খেয়েছিল। আর ওই কথাটা বল, তারপর থেকে সে এখানে আছে। গ্রামের লোকেরা তাকে তাহলে ভুল দেখেনি, তাহলে গ্রামের লোকেরা মিথ্যে কথা বলেনি। কিন্তু ওই একটা দিন ছাড়া তাকে আর খুঁজে পাওয়া যাবে না ঠাকুর মশাই। আবার 1 বছর অপেক্ষা করতে হবে। সে শুধু ওই একটা দিনই আসে। আমার কাছে একটা পথ আছে, সেই পথ ধরে এগোলে তাকে ওই স্থানে আবার ফিরিয়ে আনাও যাবে, কিন্তু তার জন্য তোমাদের আমায় সাহায্য করতে হবে। হঠাৎ করেই বাইরে বিশাল জোরে এক বজ্রপাত হলো। আমি এবং কিশোরী একসাথে চমকে উঠলাম সেই বজ্রপাতের আওয়াজে। আমি প্রশ্ন করলাম, কি পথ ঠাকুরমশাই? আপনারা কি তাহলে ওই কমলাকে আবার সেখানে ডেকে এনেছিলেন? এছাড়া আমাদের কাছে কোনো পথ ছিল না, তাই সেদিন রাতেই আমরা 4 জন মিলে আবার গিয়ে পৌঁছালাম বাসুদেবপুর থেকে সেই মুকুন্দপুরে যাওয়ার পথে জঙ্গলের রাস্তায়। তখন অনেক রাত হয়ে গেছে, আকাশে চাঁদের অল্প আলো সেদিন রয়েছে। সেই আলোতে আশপাশটা দেখা যায়। যে গাছের ডাল আগের দিন রাতে ভেঙে পড়েছিল সেই ডালটা সেখানেই রয়েছে। বোঝা যায় একদিনের মধ্যে বাসুদেবপুর থেকে মুকুন্দপুরে যাওয়ার প্রয়োজন খুব বেশি কারোর হয়নি। গেলে অন্তত তারা ডালটা সরিয়েই দিত। এই ডালের কাছাকাছি ভাঙা গাছের তলায় আমরা দাঁড়ালাম। গোবিন্দ একবার কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুর মশাই, সব কিছুই আরেকবার ভালো করে ভেবে নিলে হতো না? যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কে দায় থাকবে বলুন তো? ঠাকুর মশাই, একটু ভেবে চিন্তে করুন না। আমার উপরে ভরসা রাখো। 1 বছর ধরে তোমাদের জন্য এখানে থাকা তো আমার পক্ষে সম্ভব নয়। কবে কে আসবে এই বিপদ থেকে তোমাদের রক্ষা করবে তার জন্য কি তোমরা অপেক্ষা করবে? না ঠাকুর মশাই, একটা বিপদের ঝুঁকি তো আমাদেরকে নিতেই হবে, সে আজ হোক কি পরে কখনো। আমার সামনে দাঁড়িয়ে ছিল জীবন। আসলে জীবনকে নিয়েই তো আমরা সমস্ত কিছু করতে চাইছি। তার মুখে সামান্য হাসি। চাঁদের আলোয় আমার দিকে তাকিয়ে সে বলল, ঠাকুর মশাই, যা হওয়ার তা হবে। সে যখন আমার পিছু পিছু আমার বাড়ি অবধি এসেছিল, তাহলে সে এখানেও আসবে। আমার মন বলছে সে এখানে আসবেই। জীবন গাছের তলায় রইল। আমরা 3 জন গাছ থেকে বেশ খানিকটা দূরে সরে গেলাম। আগের থেকে ঠিক করা মতো জীবন তার হাত থেকে তাবিজটা খুলে গাছের একপাশে রাখল। তখনই বাতাসে সেই হাসির শব্দ শুনতে পেল, তার সঙ্গে সেই চেনা গন্ধ।
গোবিন্দ আর নিত্যানন্দ বেশ ভয় পেয়েছে। জীবন গাছের তলায় বসে চিৎকার করে বলছে, আমায় মারার জন্য আমার বাড়ি পর্যন্ত গিয়েছিলিস না? আয় আয়, আমি আমি এইখানে এসেছি। এসে দেখ, দেখ আমার হাতে এখন সেই তাবিজ নেই। আয়, আমার ক্ষতি করবি, আয়। জঙ্গলের উল্টো দিকের পথ ধরে কে যেন হেঁটে আসতে লাগলো খসখস শব্দের সাথে সাথে। সেই তীব্র হাসি আর তার সঙ্গে তীব্র একটা পচা গন্ধে ভরে যায় চারিদিকটা। আমি তৈরি হয়ে নিলাম, কাজটা তো এবার আমার। জীবন তৈরি হয়েই ছিল। যেই সেই মূর্তিটা গাছের তলায় এসে পড়েছে, এমন সময় আমি আমার ঝুলি থেকে লাল রঙের গুঁড়ো তুলে নিয়ে গাছের চারপাশে ছড়িয়ে দিলাম। সঙ্গে সঙ্গে গাছের তলা থেকে জীবন এক লাফে বাইরে বেরিয়ে এলো। তার সঙ্গে সঙ্গে সেই মূর্তিটা চিৎকার করে উঠল, আবার এসেছিস তুই? হ্যাঁ, এসেছি এসেছি, আবার এসেছি। তুই 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 আমায় মারতে চেয়েছিলি না? আয় আয়, আমার কাছে আয়, আমাকে মারবি, আয়। নিত্যানন্দ আর গোবিন্দ রুদ্ধশ্বাসে দূর থেকে অপেক্ষা করে দেখতে লাগলো গাছের তলায় সেই প্রেত মূর্তি আর জীবনের কথা। জীবন কিন্তু তৈরি হয়েছিল। সেই ছায়া মূর্তি তার একদম কাছে এসে তার দিকে একটা হাত বাড়িয়ে দিয়েছে। এমন সময় সে ছিটকে গেল এক পাশে। কবচটা সে আগেই খুলে দিয়েছিল আমার কাছে। আমি ঝোপের এক পাশে এই অন্ধকারের মধ্যেই লুকিয়েছিলাম। তাবিজটা তার হাতের দিকে ছুঁড়ে দিতেই সে হাতে তাবিজটা ধরে ফেলল। সঙ্গে সঙ্গে ছিটকে বেরিয়ে এলাম গাছের তলা থেকে। আমি আর দেরি না করে লাল রঙের সেই গুঁড়ো দিয়ে গাছের তলায় একটা বন্ধন তৈরি করে দিলাম। গোটা ব্যাপারে সেই প্রেত মূর্তি তৈরি ছিল না। জীবনকে আটকাতে আটকাতেই তার চারপাশে সেই বন্ধন তৈরি করে দিয়েছিলাম। এটা তোরা কি করলি? কি করলি এটা তোরা? আমার ছেড়ে দে বলছি। ততক্ষণে জীবন আবার তাবিজটা হাতে জড়িয়ে ফেলেছে। আমি সামনের দিকে এগিয়ে সে হাতে সেই গুঁড়ো নিয়ে বললাম, ওকে তুই মারতে পারবি না, এখান থেকে পালিয়েও যেতে পারবি না। গাছের কাছে আমার বাঁধনে তুই বন্দী হয়েছিস। এবার বল, কেন তুই বারবার এখানে ফিরে আসিস? কেন আসবো না? এখানেই তো আমি মরেছিলাম। সেই রাতে কেউ আমায় বাঁচায়নি। সাপের কামড় খাওয়ার পরে আমি চিৎকার করছিলাম। এই পথ দিয়ে কতজন হেঁটে গেছে, কিন্তু তারা কেউ আমায় সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। সবাই ভয় এখান থেকে পালিয়েছে। তাই আমিও মৃত্যুর পরে এখানেই সবাইকে মারবো বলে ঠিক করি। কিন্তু গ্রামের লোকেরা তো তোর শরীর ওই মুকুন্দপুরের শ্মশানে পুড়িয়ে দিয়েছিল, তাহলে? কিন্তু আমার আত্মা এখানেই থেকে গেছে। আমি তো মুক্তি পাইনি। এই গ্রামের যারা রথযাত্রার দিন রাতের বেলায় এই পথে ফিরবে, তাদেরকে আমি মারবো। কিন্তু গ্রামের মানুষ তো তোর কোনো ক্ষতি করেনি রে মা। তাহলে গ্রামের মানুষদের এভাবে তুই কেন মারছিস বল দেখি? সে আর কোনো কথা বলল না। গণ্ডির ভেতর থেকে বাইরে বেরোবার চেষ্টাও করতে লাগলো। সেই বড় গাছটা অদ্ভুতভাবে নড়তেও লাগলো। মনে হলো এক্ষুনি সেই গাছটা উপরে এসে পড়বে। আমরা সবাই গাছের থেকে বেশ খানিকটা দূরে সরে এলাম। সেই গুঁড়ো আবার তার গায়ের দিকে ছুঁড়ে দিতেই আবার সে চিৎকার করে বলে উঠল, মারিস না আমায় ছেড়ে দে। সঙ্গে সঙ্গে কান্নার শব্দ শুনতে পেলাম। আর তারপরই চাঁদের আলোয় দেখতে পেলাম সেই ভয়ঙ্কর প্রেত মূর্তির বদলে গাছের তলায় বসে আছে একটি মেয়ে। তার গায়ে গ্রাম্য পোশাক, মাথার লম্বা চুল পিঠের ওপরে এসে পড়েছে। তার মাথাটা নিচের দিকে ছিল। মাথাটা তুলতেই দেখতে পেলাম শুধু দুটো চোখ ছাড়া আর সবকিছুই মানুষের মতো। তার মুখে রক্তের চিহ্ন মাত্রও নেই, যেন একটা অতি সাধারণ মেয়ে মানুষ। শুধু তার চোখ দুটো আগের মতোই লাল। আমি কি করব? আমি এখান থেকে যেতে পারছি না। ওই একটা রাতে আমি বেরিয়ে আসতে পারি, আর সেদিন যাকেই দেখতে পাই তাকে মারতে ইচ্ছে করে। মুকুন্দর মৃত্যুর পরে আর কেউ এই পথে রাত্রিবেলা আসে না। এই গ্রামের থেকে যেই রথযাত্রা দেখতে যায়, সেদিনের আলো থাকতে থাকতে ফিরে আসে। তোরা এসেছিলি, তাই তোদেরকেই আমি মারতে চেয়েছি। তুই মা অনেক কষ্ট পেয়ে মরেছিস। তোর যে অনেক কষ্ট তা আমি বুঝতে পারছি রে কমলা, কিন্তু তুই এমনটা করিস না মা। তুই এখান থেকে চলে যা, তোর মুক্তি হোক। আমরা সবাই তোর মুক্তি চাই। এভাবে তো আমার মুক্তি হবে না।
সেদিন সাপের কামড়ে মৃত্যুর পর দুটো শেয়াল আমায় কামড়ে কামড়ে খেয়েছিল। সেই শেয়াল দুটো আমার গলায় থাকা একটা একটা মালা ওই গাছের দিকে নিয়ে গিয়েছিল। ওই যে দূরে গাছ, ওই গাছের তলায় সেই মালাটা এখনো পড়ে আছে। ওইদিকে কেউ যায় না, তাই ওই মালাটা আর কেউ দেখতে পায়নি। ওটার জন্যই আমি এখানে আটকা পড়ে রয়েছি। ওটা আগুনে পুড়িয়ে দিলেই আমিও মুক্তি পেয়ে যাব। আমরা সঙ্গে করে আলো এনেছিলাম। জীবন আর নিত্যানন্দ গেল সেই মালাটা খুঁজতে। বেশ কিছুক্ষণের মধ্যেই সেই মালা খুঁজে নিয়ে তারা এখানে এসে পড়ল। দেখতে পেলাম একটা ছোট্ট মতো কাঠের মালা, তার শেষ প্রান্তের দিকে একটা সাদা কি যেন। সেই প্রেত মূর্তি এবার আগের থেকে শান্ত আর কেমন অদ্ভুত গলায় বলল, সেদিন এই মালা আমি কিনেছিলাম ওই রথের মেলা থেকে। মেলায় কিনে গলায় পরে ফিরে আসার সময় এমন অবস্থা হয়। মাকে বলেছিলাম রথের মেলা দেখতে যাব, কিন্তু মা আমার কথা শোনেনি, বারবার আমায় বারণ করেছিল। আমিও তার কথা শুনিনি। যদি শুনতাম তাহলে এমন কিছু হতো না। গাছের তলাটা কান্নার শব্দে ভরে উঠতে লাগলো। কাঠের মালাটা গাছের তলা থেকে একটু দূরে মাটির উপরেই রাখলাম। আমাদের সঙ্গে হ্যারিকেন ছিল। হ্যারিকেন থেকে খানিকটা তেল ঢালা হলো সেই কাঠের মালার উপরে। তারপরে সেই মূর্তির দিকে তাকিয়ে বললাম, এই মালার জন্য তুই এখানে আটকে রয়েছিস। এই মালা আজই আমরা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছি, তাহলেই তুই মুক্তি পেয়ে যাবি। আর কখনো এখানে আসবি না, মনে রাখিস যেন। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। আমায় তোরা মুক্তি দে, আমায় তোরা মুক্তি দে। তার সেই চিৎকারের শব্দ আমাদের চারজনের কানে এসে লাগলো। গাছের পাতা থরথর করে কেঁপে উঠল। আমি আগুনটা কাঠের মালায় লাগিয়ে দিতে সামনে তাকিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম আমরা। কাঠের মালায় আগুন লাগার সঙ্গে সঙ্গে গাছের তলায় থাকা সেই ছায়া মূর্তিটার গায়ে যেন আগুন লেগে গেল। তীব্র চিৎকার করে উঠল সে। একটা পোড়া পোড়া গন্ধ আশেপাশের বাতাসে ছড়িয়ে পড়তে লাগলো। কালো অন্ধকার গাছের তলা থেকে তার পাশে ছড়িয়ে পড়তে লাগলো কি যেন। নিত্যানন্দ, জীবন আর গোবিন্দ আমার পাশে দাঁড়িয়ে একভাবে সামনের দিকে তাকিয়ে দেখছে। জীবন ডান হাত দিয়ে বাঁ হাতে কবচের উপর একবার হাত বুলিয়ে নিল। সেটা দেখতে পেয়েই আমি বললাম, চিন্তা নেই জীবন, তোমার কোনো চিন্তা নেই। সেই সাধু তোমায় যে কবচ দিয়ে গেছে, সে কবচ থাকতে তোমার ক্ষতি করার সাধ্য কোনো অশরীরই নেই। আমি সেই কথা নিয়ে ভাবছি না ঠাকুর মশাই। আমি ভাবছি কতটা কষ্ট পেয়ে এই কমলা মরেছে, যার জন্য মৃত্যুর এত বছর পরেও তার আত্মার শান্তি পায়নি ঠাকুর মশাই। এইভাবেই তার আত্মা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু শেষমেশ আপনার কৃপায় সে মুক্তি পেল এই আটকে পড়া ধরাধাম থেকে। আসলে এই অশরীরী আত্মারা এমন ভাবেই এখানে ওখানে ঘুরে বেড়ায়। আমরা তাদের কথা কখনোই বুঝতে পারি না। শুধু রাতের অন্ধকারে তাকে দেখলে মানুষ ভয় পেয়ে যায়। তারা যে মানুষের ক্ষতি করে সে কথা আমি জানি, কিন্তু তাদের ভয় না পেলে কিন্তু তাদের ক্ষতি করার ক্ষমতা বেশি থাকে না। আমার মনে হয় ওই প্রথমবার সেই অশরীরী আমাকে মেরে ফেলার চেষ্টা করতে পারত, কিন্তু আমি ভয় পাইনি বলেই সে আমার কোনো ক্ষতি করতে পারেনি। ঠাকুর মশাই, তাহলে এবার আমাদের বাড়িতে ফিরতে হবে। অনেক রাত হলো। তাছাড়া এমন একটা ব্যাপার যে ঘটে গেল যে সত্যি বলতে ভয় তো এখনো কাটেনি। আর গোবিন্দ, চিন্তা নেই, ওই কমলার প্রেত এবং অশরীরী আত্মাকে আর কখনই তোমরা এই গ্রামে দেখতে পাবে না। এবার থেকে প্রতি বছর রথযাত্রার দিন স্ত্রী মেয়ে সকলকে নিয়েই তোমরা রথযাত্রা দেখতে যেতে পারবে, এবং সন্ধ্যের পর ফিরে এলেও কোনো চিন্তা থাকবে না। আমার কথায় সকলের মুখেই সামান্য হাসি ফুটল। আমরা সেই রাতে সেখান থেকে গোবিন্দর বাড়িতেই ফিরে এলাম এবং যে যার বাড়িতে ফিরে গেল। পরদিন সকালে বেরিয়ে আমরা আবার সেই পথে একবার গিয়েছিলাম যে গাছের তলায় সেই প্রেতকে আমরা বেঁধে রেখে মুক্ত করেছিলাম। দেখলাম সেখানে কিছুই নেই, শুধু সেই লাল রঙের গণ্ডি তখনও রয়েছে, আর একটু দূরে কিছু একটা পুড়েছে, তার চিহ্ন রয়েছে। আর চিন্তা নেই, সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। শুধু একটা কথা আপনাকে বলি ঠাকুর মশাই, কাল রাতে, মানে ওই বলা যায় ভোর রাত্রের দিকে,
যে সাধু আমায় সেই কবচ দিয়েছিল তিনি এসেছিলেন। কাল রাতে আমার ঘরের কাছে তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার কাছ থেকে ওই কবচটা নিয়ে গেল। বলল সেটা নাকি আমার আর প্রয়োজন নেই, সেটা শুদ্ধ করে অন্য কাউকে ব্যবহার করতে দেবে। জীবনের কথায় আমি অবাক হয়ে গিয়েছিলাম, তবে এটা বুঝতে পেরেছিলাম তার বিপদ কেটে গেছে, তাই সেই সাধু তার কাছ থেকে কবচটাও নিয়ে গেছে। কিন্তু সেই সাধুকে সেটা জানার জন্য একটা কৌতূহল হতেই সেই সাধুর বাসস্থানের কথা জিজ্ঞাসা করলাম। তারপর সেদিনই দুপুরের দিকে সেই গ্রাম ছেড়ে গোবিন্দকে ছেড়ে মুকুন্দপুরের শ্মশানের দিকে হাঁটতে শুরু করলাম। তারানাথ চুপ করতেই আমরা উঠে পড়লাম। বৃষ্টি কমে এসেছে, আর দেরি করা ঠিক হবে না। তাছাড়া আজকে রথযাত্রা, পথে আসার সময় সামান্য ভিড় দেখেছি, দোকানেও ভিড়, তাই তাড়াতাড়ি বাড়ি ফেরাটাই ভালো। বৃষ্টির মধ্যে এমন সময় পথে ভিজতে ভিজতে ফিরতে হলে বিপদে পড়তে হবে। আমরা বেরিয়ে এসেছি, ঠিক তখনই ট্রামটা বড় রাস্তার দিকে ঢুকতে লাগলো। কিশোরী সামান্য হেসে বলল, আচ্ছা বিভূতি, তোমায় একটা কথা বলি। এই বাসুদেবপুরের জমিদারের দুটো ঘোড়া মিলে রথ টানছিল, আর আমাদের এই শহরের ইলেকট্রিসিটি টেনে চলছে ট্রাম। এই দুটোর মধ্যে খুব একটা পার্থক্য আছে কি মনে হয় তোমার? কিশোরীর এই অদ্ভুত কথায় আমি শুধুই হাসলাম, উত্তর করলাম না। তারপর এগোতে লাগলাম বাড়ির দিকেই। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও কমলা বুড়ির জঙ্গল। তারানাথের চরিত্রে বুবাই, আত্মার চরিত্রে বন্নিশা, কিশোরী ও গোবিন্দের চরিত্রে রৌনিক, অন্যান্য লোক সৌমিক, গল্প পাঠ গল্পের সূত্রধর আমি সৌরভ, শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় আবির, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।